সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমরা ধীরে ধীরে কিন্তু সুস্থিতভাবে আমাদের কোর্সের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে দেখতে আমরা 5টা ক্লাস করে ফেলছি। আজকে 6 নাম্বার ক্লাস। পুরো ক্লাস জুড়ে আমি তরিকুল ইসলাম থাকবো তোমাদের সাথে। আজকে আমরা ফিজিক্সের 2টা চ্যাপ্টার পড়বো। একটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এবং আরেকটি হচ্ছে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। তো আজকের ক্লাস মেইনলি আমরা পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান দিয়ে শুরু করব। তার আগে আমি একটু সবার কাছ থেকে ছোট্ট করে জানতে চাই, তোমরা সবাই কমেন্ট বক্সে জানাও যে তোমরা অ্যাকচুয়ালি সবাই ঠিকমতো কথা শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিওটা ক্লিয়ার এসে কিনা। এটা কনফার্ম হওয়ার পর আমি হচ্ছে ক্লাসটা শুরু করতেছি। তো পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, তোমার পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের মেইনলি যে জায়গা থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা কিংবা তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র। দেখো, এটা হচ্ছে একটা পদার্থ। এটা যদি একটা পদার্থ হয়, সেই পদার্থটা যদি তেজস্ক্রিয় হয়ে যায় তাহলে সে আস্তে আস্তে তার অংশগুলো হারাবে, এভাবে তার থেকে অংশগুলো সরে যাবে কিংবা ক্ষয় হয়ে যাবে। তো একটা নির্দিষ্ট সময় পর, সে ধরো জাস্ট 10 মিনিট পর, আমি যদি ধরি যে 10 মিনিট পর এর অর্ধেকটাই ক্ষয় হয়ে যায়, এর অর্ধেকটাই ক্ষয় হয়ে যায়। আমি তাহলে বলবো যে 10 মিনিট হচ্ছে এখানকার এই পদার্থটার অর্ধায়ু। অর্থাৎ যে পরিমাণ সময়ে একটা পদার্থের অর্ধেক ক্ষয় হয়ে যায় আমরা তাকে বলি হচ্ছে অর্ধায়ু। তো আমি যদি একটা অর্ধায়ুর কথা চিন্তা করি তাহলে পদার্থটা দেখা যাবে যে এক অর্ধায়ু শেষে এইটুকু থাকবে। তো তারপর আমাদের মাথায় কিন্তু আসতে পারে যে তাহলে 2টা অর্ধায়ু শেষে হয়তো বা পদার্থটা শেষ হয়ে যাবে, অর্থাৎ প্রথম অর্ধায়ুতে তার এইটুকু শেষ এবং তার পরবর্তী অর্ধায়ুতে তার এইটুকু শেষ, এমন হয়তো বা মনে হতে পারে, কিন্তু আসলে এমন হয় না। যে বিষয়টা হয় সেটা হচ্ছে প্রথম অর্ধায়ু শেষে কিংবা 10 মিনিট শেষে তার অর্ধেক ক্ষয় হয়ে যাবে। এখন খেয়াল করে দেখো, আমাদের লাইফ থেকে যারা চলে যায় আমরা কিন্তু তাদেরকে ফিউচারে আমাদের লাইফের একটা অংশ হিসেবে ধরি না, রাইট? জাস্ট লাইক দিস, এখানে এই পদার্থটা থেকে তোমার অর্ধেক ক্ষয় হয়ে যাবে, তাহলে এই অর্ধেককে আমরা পরবর্তীতে এটার অংশ হিসেবে ধরবো না, তাহলে আমার পদার্থ আছে শুধুমাত্র এইটুকু। এখন আমি যদি এইটুকু পদার্থ নিয়ে তার অর্ধায়ু চিন্তা করি তাহলে আরেকটা অর্ধায়ু শেষে তার এইটুকুরও অর্ধেক ক্ষয় হয়ে যাবে, অর্থাৎ তখন থাকবে হচ্ছে 4/1 সো প্রথম অর্ধায়ু শেষে 2/1, দ্বিতীয় অর্ধায়ু শেষে 4/1। এর পরের যে অর্ধায়ু অর্থাৎ তৃতীয় যে অর্ধায়ুটা আছে, এই তৃতীয় অর্ধায়ুর পর এই যে পদার্থটুকু আছে এই পদার্থেরও অর্ধেক ক্ষয় হয়ে যাবে, অর্থাৎ এইটুকু ক্ষয় হয়ে যাবে। তাহলে থাকবে হচ্ছে মোটামুটি 8/1। সো দেখা যাচ্ছে যে খুব সুন্দর একটা সম্পর্ক রেখে অর্ধায়ুর সাথে অবশিষ্ট অংশের একটা সম্পর্ক আমি পাচ্ছি। এক অর্ধায়ু শেষে 1/2, 2 অর্ধায়ু শেষে 1/4, যেটাকে আমি লিখতে পারি হচ্ছে 1/2², 3 অর্ধায়ু শেষে 1/2³ সো এখানে আমরা দেখতেছি যে যদি n-টি অর্ধায়ু পার হয় তাহলে আমার 1/2n অংশ অবশিষ্ট থাকে। তো এই জিনিসটা যদি বোঝো তাহলে এই চ্যাপ্টারের 20% ম্যাথই তুমি অ্যাকচুয়ালি পেরে গেলা, কারণ এই চ্যাপ্টারের 20% ম্যাথই তোমার আসবে হচ্ছে এই সূত্র দিয়ে। n অর্ধায়ু সমান হচ্ছে n ইন্টু টি সময়, হ্যাঁ, আর n ইন্টু টি সময়, এই দুটা মিললে হবে হচ্ছে আমার মোট সময়। কারণ আমাকে যদি কখনো বলে যে একটা অর্ধায়ু হচ্ছে 5 মিনিট এবং মোট 3টা অর্ধায়ু পার হয়েছে, তাহলে আমার মোট সময় পার হয়েছে হচ্ছে 15 মিনিট। আমাকে এভাবে ক্যালকুলেট করতে হবে। সো দেখো এই জিনিসটুকু বোঝো কিনা। এই জিনিসটুকু যদি তুমি সঠিকভাবে বুঝে থাকো তাহলে তুমি এই চ্যাপ্টারের 20% কোশ্চেনই অ্যান্সার করতে পারবে। তো দুলাল লেখছে যে হচ্ছে আমার ক্লাস নাই, আমি জায়গা। আচ্ছা ঠিক আছে দুলাল, চলে যাও। আইসিটি পড়লে একটু আগে, আইসিটি ভালো করে পড়ো বাসায়। আমরা ফিজিক্সে ফেরত আসি। আমাদের মোট সময় হচ্ছে n ইন্টু টি, আর এখানে অবশিষ্ট অংশ হচ্ছে 1/2n অবশিষ্ট অংশ। এখন এই যে একটা সূত্র আমরা শিখলাম, এটার অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কোথায় সেটা আমাদের দেখতে হবে। তো আমরা যেহেতু ঢাকা ভার্সিটি সহ সকল পাবলিক ভার্সিটির প্রিপারেশন নিচ্ছি, তো আমি ঢাকা ভার্সিটি 2017-18 একটা ম্যাথ করব। ঢাকা ইউনিভার্সিটি 2017-18 একটা ম্যাথটা হচ্ছে, আমি এই সাইডটাতে লিখতেছি, 14 মিনিট শেষে
তেজস্ক্রিয় পোলেনিয়াম এর 1/16 অংশ অবশিষ্ট থাকে। 14 মিনিট শেষে তেজস্ক্রিয় পোলেনিয়ামের 1/16 অংশ অবশিষ্ট থাকে। এর অর্ধায়ু কত? এর অর্ধায়ুর মান কত সেটা অ্যাকচুয়ালি চাইছে। তো খেয়াল করে দেখো, তোমার এখানে মোট সময় অতিবাহিত হয়েছে আমার 14 মিনিট, আর এখানে 1/16 অংশ অবশিষ্ট আছে। সো আমি দেখি 1/16 অংশ হচ্ছে অবশিষ্ট, অর্থাৎ 1/2⁴ অংশ হচ্ছে অবশিষ্ট। তাহলে আমি এখান থেকে একটা মান পাইলাম, সেটা হচ্ছে এন এর মান 4। এন এর মান 4। এখানে খেয়াল করে দেখো, এখানে হচ্ছে 1/2n আর এখানে আছে হচ্ছে 1/2⁴। সো এখানে এন এর মান আমি 4 পাইলাম। তো এই যে এন, এই এনটার মান হচ্ছে আসলে 4। আবার দেখো, এই যে 14 মিনিট লেখছে, এই 14 মিনিটটা হচ্ছে আমার মোট সময়। সো মোট সময় 14 সমান হচ্ছে এই যে এন এর 4 এবং এখানে টি অর্থাৎ অর্ধায়ু। সো টি যদি আমি ওখানে বসাই তাহলে আমার এখান থেকে টি এর মানটা আমি পাই হচ্ছে 14/4 সমান হচ্ছে 7/2, অর্থাৎ আমার অ্যান্সার হবে 7/2। যেহেতু এখানে ছিল মিনিট, তাহলে এখানেও আসবে আমার মিনিট। এই ছিল আমাদের মোটামুটি কোশ্চেনটা শুরুর দিকে। তো যারা যারা বুঝতে পারছো তাদের জন্য কনগ্রেচুলেশনস, আর যারা যারা অ্যাকচুয়ালি বোঝো নাই তাদের জন্য আমি কোশ্চেনটা আবার রিপিট করব। তো যারা যারা বুঝছো তারা কমেন্ট করে জানাও যে ভাই আমি বুঝে গেছি। সো আমি যেন বুঝতে পারি যে তারা অ্যাকচুয়ালি বুঝে গেছে, তাদের বোঝার দরকার নাই। যারা যারা বুঝছো তারা কমেন্ট করো যে হচ্ছে ভাই বুঝতে পারছি। তো কোশ্চেনটা আমি আবার স্টেটমেন্ট দিচ্ছি। 14 মিনিট শেষে তেজস্ক্রিয় পোলেনিয়ামের 1/16 অংশ অবশিষ্ট থাকে। অর্ধায়ু কত? তাহলে আমার মোট সময় হচ্ছে 14 মিনিট, অর্থাৎ n ইন্টু টি, এই মানটা হচ্ছে আমার 14। সো n ইন্টু টি মানে হচ্ছে 14। সো এখান থেকে আমাকে অর্ধায়ু অর্থাৎ টিটা বের করতে বলছে। এখন এই যে আছে n, এই nটার মান যদি আমি বের করতে পারি তাহলে n এর মান আর এখানে 14, এটা আমি জানি। সো এই মানটা আমি যদি বের করতে পারি তাহলে আমি এই মানটা বের করতে পারবো। এই মানটা যে 4, এটা আমি কিভাবে বের করছি? 1/16 অংশ অবশিষ্ট থাকে, তার মানে হচ্ছে 1/2⁴ অংশ অবশিষ্ট থাকে। আমি এটার সাথে যদি তুলনা করি তাহলে আমি পাই n এর মান 4। তো বিষয়টা অ্যাকচুয়ালি অনেকের কাছে কমপ্লেক্স লাগতে পারে, বাট দুই একটা প্র্যাকটিস করলে জিনিসটা ঠিক হয়ে যাবে। ঢাকা ভার্সিটির পাশাপাশি আমাদের জাহাঙ্গীরনগর ভার্সিটির কথাও খেয়াল রাখতে হয় অবশ্যই। সো জাহাঙ্গীরনগর ভার্সিটির একটা ম্যাথ চলো করে ফেলি। একটি তেজস্ক্রিয় বস্তু বিকিরণ শেষে 168 সেকেন্ডে 1/8 পরিণত হয়। একটি তেজস্ক্রিয় পদার্থ 168 সেকেন্ডে বিকিরণ শেষে 1/8 অংশে পরিণত হয় কিংবা 1/8 অংশ অবশিষ্ট থাকে। এখানে চাইছে আমার অর্ধায়ুর মান কত। তো এখান থেকে দেখো মোট সময় হচ্ছে 168, অর্থাৎ n ইন্টু টি, এই মানটা হচ্ছে আমার 168। আর এখানে আমাকে বলছে যে 1/8 পরিণত হয়েছে, অর্থাৎ এটা যদি আমি এটার সাথে কম্পেয়ার করি তাহলে আমি পাবো হচ্ছে 1/2⁵, অর্থাৎ আমার 3টা অর্ধায়ু পার হয়েছে। সো n এর মান 3। তো 3 ইন্টু টি মানে হচ্ছে আমার 168। সো আমার টি এর মান হবে হচ্ছে 168/3। সো 5 আর 6 56 সেকেন্ড। 3 দিয়ে 16কে কাটলে 5, আর 3 দিয়ে এখানে যেহেতু 16কে কাটলে 15 যায়, তাহলে এখানে 1 থাকে, অর্থাৎ 1 আর এখানে 8 18। 18কে যদি আমি 3 দিয়ে কাটি তাহলে 6 বার যায়। সো আমার অর্ধায়ুর মান বের হবে হচ্ছে 56 সেকেন্ড। এরপরে আমি তোমাদেরকে একটা কোশ্চেন করতে দিব। আব্দুর রহমান বলছে এটা কত অধ্যায়? এটা হচ্ছে তোমার সেকেন্ড পেপারের চ্যাপ্টার 9। এটা হচ্ছে সেকেন্ড পেপারের চ্যাপ্টার 9, পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। পরীক্ষার হলে এইসব শর্টকাট মনে থাকে না। অ্যাকচুয়ালি পরীক্ষার হলে যে শর্টকাটগুলো মনে থাকে না সেই শর্টকাটগুলো হচ্ছে খুবই সূক্ষ্ম পরিধির, বাট যে শর্টকাটটা দিয়ে তোমার একটা চ্যাপ্টারের 20 থেকে 30% ম্যাথ করা যায় সেই শর্টকাটটা তুমি মনে রাখতে বাধ্য। কারণ এই ম্যাথটা তুমি শর্টকাট ছাড়া অন্য কোনো ওয়েতেই করতে পারবে না। দেখো অনেকের মনে মানে কথা প্রসঙ্গে কথা আসে, এই কথাটা আমি একটু পরেই বলতে চাইছিলাম, বাট যেহেতু কথাটা উঠে গেছে সো আমি
হচ্ছে আমি তোমাদের সবার জন্য বলতেছি উদ্দেশ্য করে, যে এই ম্যাথটা আমরা যদি পরীক্ষার হলে গিয়ে তোমার হচ্ছে রিটেন ফরম্যাটে করতে যাই, এটা করাই সম্ভব না। সো এই ধরনের ম্যাথ কখনো রিটেন ফরম্যাটে আসবেও না। আর আরেকটা জিনিস খেয়াল করো, এখানে এই ধরনের ম্যাথ যতদিন থেকে ক্যালকুলেটর নাই, মানে কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বুঝতে হবে। তোমরা হয়তো বা ছোট, ভর্তি পরীক্ষা এখনো দাও নাই, কিংবা সকল ভার্সিটির কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো না, যেগুলো আমাদের প্রতি বছরই করতে হয়। প্রতি বছর পরীক্ষা শেষে প্রতি বছরের যে অন্যান্য ভার্সিটির যে ফিজিক্স কোশ্চেনগুলো, সেগুলো অ্যানালাইসিস আমাকে করতে হয়। তো এগুলো যেহেতু আমি অ্যানালাইসিস করি, আমি বিষয়টা জানি। তোমার 1/8 অংশে পরিণত হয়, এটা সবসময় এই ধরনের মান দিবে। 1/8 অংশে পরিণত হয়, 1/16 অংশে পরিণত হয়, 1/32 অংশে পরিণত হয়। কখনো দিবে না 1/9 অংশে পরিণত হয়, কখনো দিবে না 1/15 অংশে পরিণত হয়, কখনো দিবে না 1/33 অংশে পরিণত হয়। এই ধরনের মান কখনো দিবে না। কারণ হচ্ছে কি জানো, 9কে কখনো 1/2 টু দি পাওয়ার সামথিং এভাবে তুমি প্রকাশ করতে পারবা না। 15কেও তুমি 1/2 টু দি পাওয়ার সামথিং এভাবে প্রকাশ করতে পারবা না। সো যে মানগুলা 1/2 টু দি পাওয়ার n হিসাবে প্রকাশ করা যায়, সেগুলাকেই শুধুমাত্র ভর্তি পরীক্ষায় এমসিকিউতে দেয়া হয়। কারণ টিচাররা অ্যাসিউম করে নেয় যে এটা এত পপুলার একটা শর্টকাট, এটা যে কোনো স্টুডেন্টই জানার উচিত, যে কোনো স্টুডেন্টের এটা জানা উচিত। ঠিক আছে, আদারওয়াইজ ম্যাথ করা পসিবল না। সো দেখো, আমি যে ফার্স্টে একটা ম্যাথ দিছিলাম তোমার ঢাকা ইউনিভার্সিটি 17-18তে ছিল। আমি তোমাদের কনফিউশনগুলো ক্লিয়ার করে দিচ্ছি। এক্ষেত্রে হয়তো বা তোমরা তোমাদের ফিউচারের অ্যাকচুয়ালি প্রিপারেশন কিভাবে নিতে হবে সেই বিষয়ে একটা ধারণা তোমরা মাথায় পেয়ে যাবা। লাস্টে যে আমরা কোশ্চেনটা করছিলাম, মানে ফার্স্টে যে কোশ্চেনটা করছিলাম, সেই কোশ্চেনটা ছিল ঢাকা ইউনিভার্সিটি 17-18 কোশ্চেনটা কেমন ছিল আমি আবার বলতেছি। 14 মিনিট শেষে একটি তেজস্ক্রিয় পোলেনিয়ামের 1/16 অংশ অবশিষ্ট থাকে। 1/16 অংশ অবশিষ্ট থাকে, এর অর্ধেও টি এর মান কত? সো এটা আমি মৌলিক নিয়মে একটু করার চেষ্টা করি, জাস্ট দেখবো জিনিসটা। তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় যে সূত্রটা আছে, n = n0 e⁻⁻ ল্যামডা টি। হ্যাঁ, তো এখান থেকে দেখো n মানে হচ্ছে অবশিষ্ট অংশ, তাহলে কত? 1/16 অর্থাৎ n0/16, আর এখানে থাকবে হচ্ছে n0 e⁻⁻ ল্যামডা টি। টি এর মান হচ্ছে তোমার ln 2/λ। সো এখান থেকে ল্যামডার মান আমি পাই ln 2/t, অর্থাৎ ln 2/t ইন্টু টি অতিবাহিত সময়, সেটা হচ্ছে আমার 14 মিনিট। n0 আর n0 আমি কাটলাম, 1/16 e⁻⁻ ln 2 এর মান 0.693। এই টি এর মানটা আমাকে বের করতে হবে, আর এখানে আসছে হচ্ছে 14। দেখো তো তুমি কি এটা ক্যালকুলেটর ছাড়া করতে পারবা? কখনো পারবা? কখনো সম্ভব? এটা কি কখনো সম্ভব? এইখান থেকে যে ক্যাপিটাল টিটা আসছে, এই টি এর মান ক্যালকুলেটর ছাড়া বের করা জীবনেও সম্ভব না ক্যালকুলেটর ছাড়া। সো কেন এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 17-18তে দিল? কেন এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 17-18 দিল? তখন তো ক্যালকুলেটর নাই। কেন এমন একটা কোশ্চেন দিবে যেটাতে ক্যালকুলেটর মাস্ট বি লাগবে? e⁻ আছে, সো ক্যালকুলেটর লাগবেই লাগবে। এর কারণ হচ্ছে অ্যাকচুয়ালি তোমাকে প্রফেশনাল হতে হবে, তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। কোন কোন কোশ্চেন আগে আসছে, কোন কোন কোশ্চেন আসতেছে, কোন কোন কোশ্চেন ফিউচারে আসতে পারে, এই সব বিষয়ে তোমার জ্ঞান রাখতে হবে। আর এই জ্ঞানটা রাখা সবচেয়ে প্রপার ওয়ে হচ্ছে কোনো একটা ভালো টিচারের গাইডলাইন মেনে চলা। ওকে, আচ্ছা, তো যাই হোক, আমরা এটা কাটি। আমরা হচ্ছে আমাদের যেখানে ছিলাম স্ট্রিম লাইনটা, সেই লাইনটাতে ফেরত চলে আসি। আমরা এই সূত্র দিয়ে আরও একটা ম্যাথ করার চেষ্টা করি। এটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি 2007-08 কোশ্চেন। ঢাকা ইউনিভার্সিটি 2007-08 কোশ্চেনটা হচ্ছে এমন: একটি 1 কেজি ভরের তেজস্ক্রিয় বস্তুর মধ্যে 48 দিন পর মাত্র 0.25 কেজি পাওয়া যায়। একটি 1 কেজি ভরের বস্তুর মধ্যে 48 দিন পর 0.25 কেজি পাওয়া যায়। আমাকে বলছে এখন যে এর অর্ধায়ু কত, অর্থাৎ টি এর মানটা কত। তো এটা আমি কিভাবে ফাইন্ড আউট করতে পারি? এর অ্যান্সারটা হচ্ছে, দেখো এখানে মোট সময় দেয়া আছে হচ্ছে 48, অর্থাৎ 48 হচ্ছে n ইন্টু টি। আমি যদি n এর ভ্যালুটা বের করতে পারি, তাহলে আমি এই টি এর ভ্যালুটা বের করতে পারবো, কোনো বিষয় না। এখান থেকেই দেখো, সো এখানে
1 কেজি পদার্থ ছিল, 48 দিন পর পাওয়া গেছে হচ্ছে 0.25 কেজি। অর্থাৎ এর কত ভাগের কত ভাগ পাওয়া গেছে তোমরা সবাই কমেন্ট করে জানাও তো। 1 কেজি পদার্থ থেকে যদি 48 দিন পর 0.25 কেজি পাওয়া যায়, তাহলে এই 0.25 কেজি মানে আসলে কতটুকু, কত অংশ, 1/, কত অংশ, সেটা আমাকে কমেন্ট করে জানাও সবাই যারা যারা লাইভে আসছো। যেমন আমি তোমাকে সিম্পল একটা হিন্ট দিয়ে দেই, 5 কেজি থেকে যদি 2.5 কেজি থাকে, তাহলে কিন্তু সেটা হচ্ছে তোমার 1/2 অংশ অবশিষ্ট আছে, তাই না? আবার 10 কেজি থেকে যদি তোমার 1 কেজি অবশিষ্ট থাকে, তাহলে সেটা হবে হচ্ছে 1/10 অংশ অবশিষ্ট আছে। তাহলে 1 কেজি থেকে যদি 0.25 কেজি থাকে, সেটা আসলে কত ভাগের কত ভাগ অবশিষ্ট আছে, সেটা সবাই কমেন্ট করে জানাও। তো যাই হোক, এখানে আমি একটু কমেন্টগুলা রিড আউট করি সবার। একদম প্রথম থেকে আমি যারা যারা সালাম দিছো, আমি সবার সালামের উত্তর নিয়ে নিলাম। ওয়ালাইকুম সালাম শিহাব সহ সবাইকে। যারা যারা হাই দিছো তাদের জন্য হ্যালো, তোমাদের জন্য শুভ সন্ধ্যা। তারপর আমি একটু কমেন্টগুলো রিড আউট করি। মাফি লিখছে আমি সায়েন্সের না, তাও তুমি ক্লাস করো, সায়েন্সের একটা ফ্লেভার নিয়ে যাও। অনেকেই তাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিছো, সো থ্যাঙ্কস। ইউটিউবে ক্লাসগুলো কি পাবো? আইমান আউসফ লিখছে যে ইউটিউবে কি ক্লাসগুলো পাবে কি না। না, অ্যাকচুয়ালি তুমি ইউটিউবে ক্লাসগুলা পাবে না। ডিএস আব্দুল লিখছে ঘুমে চোখে দেখতেছে না, সো কিছু বলার নাই। ভাইয়া নেক্সট ক্লাস কবে বলে দিলে ভালো হতো। সেটা হচ্ছে ফিজিক্স ক্লাস। ফিজিক্স ক্লাস অ্যাকচুয়ালি হচ্ছে তোমার প্রতি সোমবার রাত 8টায়। আজকে হয়তো বাইসিটি ক্লাসের জন্য আমাদের ক্লাসটা একটু ডিলে করছি আমরা, বাট অ্যাকচুয়ালি ক্লাস 8টায়। অনেকেই বুঝতে পারছে, তাদেরকে থ্যাঙ্কস অ্যাকচুয়ালি মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। আচ্ছা, সো এখানে তোমার হচ্ছে কেউ একজন মেবি লিখছে যে হচ্ছে বুঝতে পারিনি। তুমি কাইন্ডলি ভিডিওটা আরেকবার দেখবা, কারণ হচ্ছে আমি কতটুকু বুঝতে পারি না সেটা অ্যাকচুয়ালি আমি সেটা অনেক আগের কমেন্ট ছিল। আচ্ছা, এরপর ভাইয়া ক্লাসগুলো কি ইউটিউবে পাবো? আসলে না, ক্লাসগুলো ইউটিউবে পাওয়া যাবে না। দেখি আমার যে প্রশ্নটা আমি করছি সেই প্রশ্নের সঠিক অ্যান্সার কারা দিচ্ছে আর কি। এখানে আমি একটু নেমগুলো রিড আউট করি। হ্যাঁ, নাফিস ইকবাল, রবিউল হাসান, দুর্জয়, রাসনা, সিফাত, ইমরান, রাশেদ, পলাশ, সান্দিয়া, ইফরান, এক্সেপশনাল জয়, শেখ ফরিদ, ফারজানা, সাব্বির, ফাতিহা, সুমা, পাউল এবং ইমরান, দুর্জয় সহ অনেকেই অ্যাকচুয়ালি রাইট কমেন্টটা করছে, যেটা 4 ভাগের 1 ভাগ। আচ্ছা, তো হ্যাঁ, আসলেই 1 কেজির থেকে 0.25 কেজি হচ্ছে আসলে 4 ভাগের 1 ভাগ। অর্থাৎ এখানে যতটুকু অবশিষ্ট অংশ আছে, এখানে খেয়াল করো যে এখানে যতটুকু অবশিষ্ট অংশ সেটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ হচ্ছে 1/2²। তাহলে আমি এখানে এন এর মান পেয়ে যাচ্ছি 2, অর্থাৎ এন এর মান যদি হয় 2, তাহলে টি এর মান হবে আমার 24। তো টি এর মান 24। সো আমরা দেখো এই সূত্রটা অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট দেখে আমরা এই সূত্র দিয়ে এতগুলো কোশ্চেন প্র্যাকটিস করলাম। এই সূত্র দিয়ে 1 বছর পর পর প্রশ্ন আসতেই পারে, আসতেই থাকে আর কি, আসতেই থাকে এমন একটা অবস্থা। যেমন ঢাকা ভার্সিটি 12-13তে আসছে, 13-14তে আসে নাই, 14-15তে আসছে, আবার 15-16তে আসে নাই, 16-17তে আসে নাই, আবার হচ্ছে 17-18তে আসছে। ঠিক আছে, সো দেখতেছো তোমরা অ্যাকচুয়ালি জিনিসগুলো যে অ্যাকচুয়ালি এটা দিয়ে খুব বেশি প্রশ্ন আসে। সো আমি তোমাদেরকে এতক্ষণ তো কিছু প্রশ্ন করাইলাম, আমি তোমাদেরকে ঢাকা ভার্সিটি 14-15টা আর হচ্ছে 12-13টা করতে দিয়ে হচ্ছে আমি এই টপিকটা শেষ করব। আই হোপ তোমরা এই টপিকটা খুব ভালো করে বুঝছো। তো আমাদের এই যে সূত্রটা পড়লাম, সেই সূত্রের মূল থিওরেমটা ছিল এমন যে n ইন্টু টি মোট সময় ইজ ইকুয়াল টু হচ্ছে n ইন্টু টি সমান হচ্ছে 1/2n অবশিষ্ট। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটা বোর্ডে লিখে দিলাম। এরপর আমি তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটি 14-15টা করতে দিব, দেখি তোমরা কতটুকু পারো। একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 5 বছর। একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 5 বছর। কতদিন
পর এর তেজস্ক্রিয়তা 1/32 অংশে নেমে আসবে। এই হচ্ছে আমার কোশ্চেন। তোমরা খুব কুইকলি এই কোশ্চেনটা সলভ করো। আমি তোমাদেরকে 1 মিনিট টাইম দিলাম এই কোশ্চেনটা সলভ করার জন্য। 1 মিনিট। ক্লাসগুলো কোথায় পাবো? হৃদয় মজুমদার লিখছে। সো ক্লাসগুলো আমি হচ্ছে এই যে ইয়াটা আছে, মানে এই পেজেই তোমরা হচ্ছে পেয়ে যাবা। হ্যাঁ, আর হচ্ছে যারা যারা ফিজিক্স পাওয়ার বইটা এখনো কালেক্ট করে নেই, বইয়ে সব কিছু সাজানো আছে, ফিজিক্স পাওয়ার বই থেকে সব কিছু কালেক্ট করে পড়তে থাকবা। ওকে, এখন হচ্ছে আমি তোমাদের এখানে যে এই যে কোশ্চেনটা দিলাম, এই কোশ্চেনটা সলভ করো তো সবাই, দেখি কতটুকু পারো। আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম। আমি 1 মিনিট এখানে দেখতেছি কে কে কমেন্ট করতেছে। যার অ্যান্সারটা সঠিক হবে, আমি তাদের অ্যান্সার সঠিক হোক বা ভুল হোক, আমি তাদের নেমটা রিড আউট করবো। সন্ধিয়া মেঘ বলছে 25, নাফিস বলছে 25, ইমন বলছে 73 বছর, ইমরান বলছে 25 বছর, হুসেন বলছে 25 বছর, রকি বলছে 1 বছর, টুটুল বলছে 1 বছর, শেখ ফরিদ বলছে 1 বছর, গৌতম বলছে 26 বছর, রিদম ফারহা বলছে 25 বছর, দুর্জয় পাউল বলছে 25 বছর, পাউল বলছে 1 বছর, রুশনা বলছে 25 বছর, আলামিন বলছে 1 বছর, ফাতেমা বলছে 25, গৌতম কুমার বলছে 25, ইরফান বলছে 25, রবিউল একটা ক্যালকুলেশন দিছে, ফাতিহা বলছে 25 ডেজ, জান্নাতুল ফেরদৌস সোমা বলছে 25 বছর, সুহেল বলছে 25 বছর, রাশেদ মোহাম্মদ ইকবাল বলছে 525 বছর, সিনথিয়া আফরোজ বলছে 25 বছর। তো এমডি পিয়াস বলছে 25 বছর। সো বাদশাহ বলছে 25 বছর। সো আমি অ্যাকচুয়ালি দেখতেছি, শেষ পর্যন্ত আমি দেখলাম যেটা, যে রাইহান বাবু বলছে 25 বছর। তো দেখি অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা কিভাবে সলভ করা যায়। একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু হচ্ছে 5 বছর, অর্থাৎ এখানে যে আমার এই যে ক্যাপিটাল টি সেটা দেওয়া আছে হচ্ছে 5 বছর। মোট সময় ইজ ইকুয়াল টু হচ্ছে এন ইন্টু টি। এখানে আমার বলছে যে একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 5 বছর, কতদিন পর। অর্থাৎ আমার কাছে যে জিনিসটা চাইছে সেটা হচ্ছে মোট সময়টা কত, এই জিনিসটা আমার কাছে চাইছে। আর এখানে এক্সট্রা যে ডাটাটা দেওয়া আছে সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা 1/32 অংশে নেমে আসবে। সো 1/32কে আমি যদি একটু ক্যালকুলেট করি তাহলে আমি এটা পাবো হচ্ছে 1/2⁵। সো আমি এখান থেকে এন এর মানটা পেয়ে যাই 5। তো এন এর মান হচ্ছে আমার 5 এবং তার যে অর্ধায়ু আছে 5, সেটা হচ্ছে এখানে টি এর মান 5। অর্থাৎ আমার মোট যে সময়টা লাগবে সেটা হচ্ছে 25। আর এখানে দেখো এখানে আছে বছর, তো এখানেও আমার হবে হচ্ছে বছর, কারণ অর্ধায়ুর যে একক আর এই মোট সময়ের যে একক সেই এককটা সেম হবে। সো আমার অ্যান্সারটা হবে 25 বছর। সো যারা 25 বছর বলছো তাদের সবাইকে অ্যাকচুয়ালি কনগ্রেচুলেশনস। আর যারা 25 বছর বলো নাই তারা একটু অ্যান্সারগুলা খেয়াল করো এই ম্যাথটা, যে কিভাবে ম্যাথটা করানো হলো। আচ্ছা, এখন এটা দিয়ে তোমাদের লাস্ট প্র্যাকটিস। ঢাকা ইউনিভার্সিটি 2012-13 কোশ্চেন। একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 1600 বছর, কত সময় পরে এর 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত হবে। একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু হচ্ছে 1600 বছর, কত সময় পর এর 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত হবে। তো এই কোশ্চেনটার অ্যান্সারটা কত হবে? খুবই সহজ। দেখি এবারও আমি সবাইকে টাইম দিলাম, 1 মিনিট সময় দিলাম। এটা 1 মিনিটে দেখি কিভাবে করতে পারো। সবাই ট্রাই করো এটা। একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু হচ্ছে 1600 বছর। আই হোপ এবার কারো ভুল হবে না, আই হোপ এবার সবাই সঠিকভাবেই করতে পারবে। দেখি এবার পারে কি না, ট্রাই করো সবাই। আমি হাফ মিনিট পর তোমাদের অ্যান্সারটা রিড আউট করতে শুরু করব, তারপর আমি ম্যাথটা করে দিব।
ইমরান লিখছে 6400। বা ইমরান খুব ফাস্ট ক্যালকুলেশন করে ফেলছে, আমি জানি না ওর ক্যালকুলেশনটা ঠিক নাকি ভুল, বাট অনেকেই লিখতেছে 6400। রফিউল লিখছে 6400। আমি দেখি একটু পর ক্যালকুলেশনটা করলেই অ্যাকচুয়ালি অ্যান্সারটা পেয়ে যাবো আসলে অ্যান্সারটা কত। আইমান লিখছে 6400, সান্দিয়া 6400, রিদম 6400, দুর্জয় এবং টুটুল, নিশাতুল, তানজিম, গৌতম এবং দেখতেছি ফাতিহা মিম সবাই অ্যাকচুয়ালি লিখছে হচ্ছে 6400। হুসনে মোবারক লিখছে 6400। আচ্ছা, তো অ্যান্সারটা কি আসলে এই 6400 কিনা সেটা আমরা একটু চেক করে দেখি। এখানে অর্ধেয় যে মানটা দেওয়া আছে এখানে সেটা হচ্ছে তোমার 1600, অর্থাৎ এই টি এর মান হচ্ছে 1600 আর তারপর হচ্ছে এখানে এন এর 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে, তার মানে এর 1/16 অংশ অবশিষ্ট আছে, এর 1/16 অংশ অবশিষ্ট আছে। সো 1/16 অংশ অবশিষ্ট মানে হচ্ছে 1/2⁴ অংশ অবশিষ্ট। সো এখান থেকে আমি পাই যে এখানে আমার যে এন এর মানটা আছে সেটা হচ্ছে 4। সো আমি যদি এন এর মানটা বসাই 4, এটা হচ্ছে আমার এন এবং এটা হচ্ছে আমার টি। সো এখানে আমার মোট যে সময়টা অতিবাহিত হবে সেটা হচ্ছে 4 × 1600। সো 4 × 1600 মানে হচ্ছে তোমার 6400 বছর। সো এই হচ্ছে আমার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তো আই হোপ সবাই অ্যাকচুয়ালি বুঝে গেছো। পরবর্তীতে আরও অনেকেই অ্যাকচুয়ালি কমেন্ট করছে, অর্ণব, তানজিম, ফাতেমা, হৃদয় মজুমদার, আইমান, তারপর হচ্ছে রসু, জারা, ঋত্বিক সাহা, রানা, শেখ ফরিদ, ফয়সাল, পিয়াস, জীবন নাহার, জান্নাতুল ফেরদৌস, সোমা এবং দেখতেছি অ্যাকচুয়ালি অনেকেই তোমার 6400 বলছে। তো যারা যারা 6400 বলছো তাদেরকে কনগ্রেচুলেশনস। আমরা এই ম্যাথের মাধ্যমে অ্যাকচুয়ালি এই জায়গাটুকু শেষ করলাম। শেষ করলাম এই টপিকটা। তো এখন হচ্ছে আমরা এর পরবর্তী টপিকটাতে চলে যাব। দেখো, একটা ইলেকট্রন হচ্ছে তার কক্ষপথ চেঞ্জ করতে পারে, তাই না? নিলস বোরের তত্ত্ব অনুসারে একটা ইলেকট্রন হচ্ছে তোমার একটা কক্ষপথ চেঞ্জ করতে পারে। তো একটা ইলেকট্রন যখন হচ্ছে নিচু কক্ষপথ থেকে উঁচু কক্ষপথে যায় তখন সে শক্তিটা শোষণ করে, আবার যখন সে উঁচু কক্ষপথ থেকে নিচু কক্ষপথে আসে তখন সে শক্তিটা বিকিরণ করে। এটা খুবই সহজ একটা কথা। যখন তোমার একজন ধনী ব্যক্তি যখন হচ্ছে গরিব হতে চায় তখন কিন্তু তার টাকাটা বিলিয়ে দিতে হবে, অর্থাৎ উপরের কক্ষপথের একজন ব্যক্তিকে যদি নিচের কক্ষপথে নেমে আসতে হয় তাহলে কিন্তু সে শক্তিটা বিকিরণ করে দিবে। আর সে যদি নিচু কক্ষপথ থেকে উপরের কক্ষপথ উঠতে চায়, অর্থাৎ সে যদি গরিব থেকে ধনী হতে চায় তাহলে কিন্তু টাকাটা তার মাঝখানে সঞ্চয় করে কিংবা জমায় রাখতে হবে, অর্থাৎ তখন সে তাপটা শোষণ করবে কিংবা শক্তিটা শোষণ করবে। সো এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ টপিক যে একটা ইলেকট্রন এইভাবে আসে যে একটা ইলেকট্রন n = 1 থেকে n = 3 তে গেলে সে কি শক্তি শোষণ করবে নাকি বিকিরণ করবে। সো আমরা এখানে দেখতেছি সে যেহেতু 1 থেকে 3 তে গেছে তার মানে হচ্ছে 1 থেকে যেহেতু 3 তে গেছে তার মানে হচ্ছে তার অ্যাকচুয়ালি নিচু কক্ষপথ থেকে উঁচু কক্ষপথে গেছে। সো সেক্ষেত্রে সে অবশ্যই শক্তিটা শোষণ করবে। আবার কখনো থাকে এমন যে n = 4 থেকে n = 2 তে আসছে, সেক্ষেত্রে যেহেতু উঁচু থেকে নিচুতে আসছে তাহলে হচ্ছে সে শক্তিটা বিকিরণ করবে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়গুলা। এখন এখান থেকে তোমার প্রশ্ন এমন হয়, দেখো তোমার সকল পদার্থেরই ভূমি কক্ষপথে একটা শক্তি থাকে, তারপর সে যতই উপরের দিকে যেতে থাকে তার শক্তির পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকে। এই জায়গাটার ভূমি কক্ষপথ মানে হচ্ছে প্রথম কক্ষপথ, তারপর হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, তারপর হচ্ছে আমার তৃতীয় কক্ষপথ। আমি প্রথম কক্ষপথের শক্তিকে ধরলাম E1 কিংবা E0 যাই ধরি, ভূমি কক্ষপথ E0ও ধরা যায়, E1ও ধরা যায়। তারপরের কক্ষপথ হচ্ছে দ্বিতীয় কক্ষপথের শক্তি E2, তারপরের কক্ষপথ হচ্ছে E3 অর্থাৎ তৃতীয় কক্ষপথের শক্তি। এখন সকল পরমাণুরই মোটামুটি তোমার হচ্ছে ভূমি কক্ষপথের একটা শক্তি আছে, তার উপরের দিকে গেলে শক্তিটা আরও বাড়তে থাকে। কিন্তু ভর্তি পরীক্ষায় কিংবা অ্যাকচুয়ালি এইচএসসি লেভেলে আমাদের এত কিছু জাস্ট জানার দরকার নেই, শুধুমাত্র জানতে হবে যে হাইড্রোজেন পরমাণুর ভূমি কক্ষপথের শক্তি E0 = -13.6 ইলেকট্রন ভোল্ট।
ই নট ইজ ইকাল টু -13.6 ইলেকট্রন ভোল্ট। আর উপরের যে কোনো কক্ষপথের শক্তি তোমার হচ্ছে n-তম কক্ষপথের শক্তি হচ্ছে ই নট ডিভাইডেড বাই n স্কোয়ার। সো আমি তোমাদের জন্য একটা করে দেই। দ্বিতীয় কক্ষপথের শক্তি E2 ইজ ইকাল টু হচ্ছে ই নট বাই, যেহেতু কক্ষপথের নাম্বার হচ্ছে আমার 2 অর্থাৎ n এর মান হচ্ছে 2, সো এখানে আমি 2 দ্বারা ভাগ করব। আমার থাকে হচ্ছে -13.6 বাই 2 স্কোয়ার, সো -13.6 ডিভাইড বাই 4, সো -3.4 ইলেকট্রন ভোল্ট। এটা ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পাশাপাশি তৃতীয় কক্ষপথে শক্তির পরিমাণ কত সেটাও ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি তো দ্বিতীয় কক্ষপথের জন্য তোমাদেরকে বের করে দিলাম, তোমরা একটু তৃতীয় কক্ষপথের জন্য বের করে আমাকে দেখাও তো। তৃতীয় কক্ষপথের জন্য তো সবাই অ্যাকচুয়ালি তৃতীয় কক্ষপথে কতটুকু শক্তি থাকতে পারে সেটা হচ্ছে কমেন্ট করে জানাও আমাকে কুইকলি। দেখি কে কে কমেন্ট করে জানাইছে। -13.6/9, সান্দিয়া খুবই ক্লেভার, ও হচ্ছে খুব সুন্দর মতো অ্যান্সারটা আমাকে জানাই দিছে -13.6/9। অনেকেই লিখছে -1.5 ইলেকট্রন ভোল্ট, যেখানে ইসরাত জাহান লিখছে, সঞ্জিদা কাজল লিখছে, নাফিজ ইকবাল লিখছে, ইফরান গনি রানা লিখছে -1.5। আবার ইফরান গনি একটু খুবই সূক্ষ্ম কিংবা পারফেকশনে বিশ্বাস করে, সো ও -1.5 দিয়ে দিচ্ছে আমাদেরকে। দুর্জয় পাওয়ার লিখছে 1.51, অ্যাকচুয়ালি দুর্জয় এটা 1.51 না -1.51। হ্যাঁ, হুসনে মুবারক লিখছে 1.51, শেখ ফরিদ ফয়সাল লিখছে -1.51। সো দেখতেছি যে অনেকে অ্যাকচুয়ালি স্বতঃস্ফূর্ত হয়ে ক্লাস অংশগ্রহণ করতেছো, দ্যাটস ভেরি গুড, কারণ যারা অ্যাকচুয়ালি অংশগ্রহণ করতেছো কমেন্ট বক্সে তাদের অ্যাকচুয়ালি লার্নিং কার্ভটা অনেক বেশি, এটা বোঝা যায়। যারা চুপচাপ বুঝতেছে তারা হয়তো বা অ্যাকচুয়ালি পড়াটা কোনো এক সময় ভুলে যেতে পারে, বাট যারা অ্যাকচুয়ালি কমেন্ট বক্সে প্রতিনিয়ত কোশ্চেনগুলোর অ্যান্সার দিচ্ছে তারা দেখবা যে তথ্যগুলো ভুলার সম্ভাবনাটা মোর লাইকলি অনেক কমে গেছে। তো তৃতীয় কক্ষপথে শক্তি হবে -13.6/9, যেটা হবে হচ্ছে আমার -1.5 ইলেকট্রন ভোল্ট। সো এই ডাটাগুলো অ্যাকচুয়ালি আমার ভর্তি পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এখান থেকে আমি তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটির একটা ম্যাথ করাবো। ঢাকা ইউনিভার্সিটি 2012-13 একটা কোশ্চেন। ঢাকা ইউনিভার্সিটি 2012-13 একটা কোশ্চেনটা হচ্ছে কেমন। আর হ্যাঁ, দ্বিতীয় কক্ষপথের শক্তি এটা ঢাকা ভার্সিটিতে আসছিল 15-16-তে, আর তৃতীয় কক্ষপথের শক্তি এটা জগন্নাথে আসছিল 2010-11-তে, আর প্রথম কক্ষের শক্তিটা অ্যাকচুয়ালি অনেকবার আসছে বিভিন্ন জায়গায়। তো এখন আমরা একটা কোশ্চেন করবো যেটা হচ্ছে ঢাকা ভার্সিটি 12-13। হাইড্রোজেন ভূমি অবস্থা থেকে পরবর্তী উচ্চ শক্তি স্তরে যেতে কি পরিমাণ শক্তি শোষণ করে? হাইড্রোজেন ভূমি অবস্থা থেকে পরবর্তী শক্তি স্তর, সো ভূমি অবস্থায় তার শক্তির মান হচ্ছে -13.6, আর এই মানগুলো আমরা কিন্তু একটু আগেই ক্যালকুলেট করলাম, এটা হচ্ছে -3.4, আর এই মানটা হচ্ছে -3.4 কি হ্যাঁ, এই মানটা হচ্ছে -3.4 আর এই মানটা হচ্ছে -1.5। আমরা এই মানগুলো একটু আগেই ক্যালকুলেট করে রাখছি। তো দেখো হাইড্রোজেন পরমাণু তার ভূমি কক্ষপথ থেকে তার পরবর্তী কক্ষপথে যেতে কতটুকু শক্তি শোষণ করবে। অ্যান্সারটা কি হবে? এটা থেকে আমার এটাকে বাদ দিতে হবে। তাহলে আমি যদি এটা থেকে এটাকে বাদ দেই তাহলে কেমন হয় দেখো। বাট তার চেয়ে আগে কথা হচ্ছে এটা থেকে এটাকে বাদ দিব নাকি এটা থেকে এটাকে বাদ দিব। তুমি যেটাই করো না কেন অ্যাকচুয়ালি তোমার অ্যান্সারটা সেমই আসবে, জাস্ট প্লাস মাইনাস একটু ডিফারেন্স আসবে আর কি। তো খেয়াল রাখো যে এখানে যেহেতু শক্তি শোষণ করার কথা বলছে, তাহলে সে কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে এখানে যেতে শক্তিটা শোষণ করবে। তাহলে কতটুকু শক্তি শোষণ করবে? সেটা হচ্ছে 13.6 মাইনাস 3.4, যে মানটা হবে আমার 10.2 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ সে 10.2 ইলেকট্রন ভোল্ট শক্তি শোষণ করবে। ওকে, আই হোপ এই কনসেপ্টটা সবারই ক্লিয়ার একদম, কারণ হচ্ছে এতক্ষণ যাবত আমি এই কনসেপ্টটাই পড়াচ্ছিলাম।
এখান থেকে আরেকটু কমপ্লেক্স একটা কোশ্চেন আমরা সলভ করতে পারি, যেটা করতে অ্যাকচুয়ালি আমাদের ক্যালকুলেটর লাগবে। মানে আমাদের হাতে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা করতে অ্যাকচুয়ালি আমাদের ক্যালকুলেটর লাগবে, কিন্তু কথা হচ্ছে কোশ্চেনটা যদি এখন আসে মানে ক্যালকুলেটর ছাড়া আসে, তাহলে হচ্ছে কোশ্চেনের ডাটাগুলা অনেকটা সিম্পলিফাই করে দিবে যেন কোশ্চেনটা ক্যালকুলেটর ছাড়াই করা যায়। সো আমরা ফার্স্টে প্রসেসটা শিখি, দেন হয়তো বা অন্য কোনো ডাটা দিয়ে তোমরা করে ফেলতে পারবা কিংবা আমি করে দিতে পারবো, বাট এখানে আপাতত যে ডাটাটা আছে সেই ডাটা দিয়ে করি। সেটা হচ্ছে কোশ্চেনটা এমন দেখো, হাইড্রোজেন দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে পৌঁছালে, হাইড্রোজেন দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে পৌঁছালে, এটা ঢাকা ইউনিভার্সিটি 2009-10। হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় কক্ষপথ থেকে 0তম কক্ষপথে কিংবা প্রথম কক্ষপথে পৌঁছালে যে ফোটনটা নিঃসরণ করবে, অর্থাৎ এখান থেকে যে শক্তিটা নিঃসরণ করবে সেই শক্তিটার কম্পাঙ্ক কত হবে, সেই ফোটনটার অ্যাকচুয়ালি কম্পাঙ্ক কত হবে। সো আমি দেখি এখানে দেখো যে সে যদি এই কক্ষপথ থেকে এই কক্ষপথে আসে, তাহলে সে যে শক্তিটা নির্গমন করবে সেই শক্তির মান হচ্ছে 10.2 ইলেকট্রন ভোল্ট, যেটা আমরা প্রিভিয়াসলি ক্যালকুলেট করে রাখছি। সো আমার শক্তির পরিমাণ হচ্ছে 10.2 ইলেকট্রন ভোল্ট, এবং প্লাঙ্কের ধ্রুবক এইচ এর মান হচ্ছে 6.63 ইন্টু 10⁻34। আমরা জানি যে কোনো একটা জায়গায় যদি শক্তির পরিমাণ দেয়া থাকে এবং আমরা যদি প্লাঙ্কের ধ্রুবক জানি, তাহলে কিন্তু আমরা সেখানকার কম্পাঙ্ক কিংবা তরঙ্গ দৈর্ঘ্য এই জিনিসগুলো আমরা বের করতে পারি। সূত্রটা কেমন হয়, মোট শক্তি ই ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এইচ ইন্টু কম্পাঙ্ক নিউ। আমাদের কোশ্চেনটা কি ছিল, আমাদের কোশ্চেনটা ছিল, আমি আবার রিড করতেছি, হাইড্রোজেন দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসলে যে ফোটনটা নিঃসরণ করবে তার কম্পাঙ্ক, অর্থাৎ এই যে নিউ এর যে মানটা আছে এই মানটা কত হবে। তো এখান থেকে আমি দেখি যে নিউ এর যে মানটা আছে সেই মানটা হবে আমার E/H। সো আমার ই এর মান হচ্ছে 10.2 আর এইচ এর মান হচ্ছে 6.63 ইন্টু 10⁻34। এখন একটু মানে ম্যাথটা মোটামুটি শেষ, জাস্ট একটু বাকি আছে আমাদের, সেই জায়গাটা খেয়াল করো। এখানে 10.2 হচ্ছে আমার ইলেকট্রন ভোল্ট, কিন্তু আমি তো জানি যে এখানে প্লাঙ্কের ধ্রুবক আমি ইউজ করছি, এবং এখানে আমি তোমার হচ্ছে যে কম্পাঙ্কটা বের করব সেটাও আমি হার্জেই পাবো। সো সবগুলা একক যেহেতু হচ্ছে আমার এসআই ইউনিট, তাহলে আমার তো এটাকেও এসআই ইউনিটে নিতে হবে। সো এটা তো আমি ইলেকট্রন ভোল্টে রাখতে পারি না, তাই না? শক্তির যে এককটা আছে সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট, শক্তির যে এসআই ইউনিটটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার জুল। সো এই ইলেকট্রন ভোল্টকে আমি যদি জুলে কনভার্ট করতে যাই, তাহলে 10.2 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 10.2 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 জুল। সো আমি সাকসেসফুলি মানটাকে কনভার্ট করে ফেলছি। সো এই মানটা অ্যাকচুয়ালি ক্যালকুলেটর দিয়ে বাকিটুকু হিসাব করা যায়। আর খেয়াল করো এটা ঢাকা ইউনিভার্সিটি 2009-10 কোশ্চেন, তখন কিন্তু ক্যালকুলেটর ছিল। সো এখন যদি এই কোশ্চেনগুলো আসে তোমার, হয়তো বা এই মানটাকে 10.2 না করে সামহাও দিয়ে দিবে যে 6.63 ইলেকট্রন ভোল্টের একটি শক্তি বিকিরণ হলে, সো তখন তুমি দেখো এটার সাথে এটা কাটা যাবে, অর্থাৎ এটার সাথে এটা কাটা যাবে। সো এখন দিলে মানগুলো ভাবে সিম্পলিফাই করে দিবে। তো এটা করা অ্যাকচুয়ালি মোটামুটিভাবে সহজ হবে। উপরেরটা অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে তোমার 16-র মতো, আর নিচে এখানে মানাস হচ্ছে 7-এর মতো। সো এখানে থাকবে হচ্ছে 10⁻15। সো এখান থেকে আমি লিখতে পারি যে 2 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻15 হার্জ। অ্যাকচুয়ালি আমি যদি ক্যালকুলেটরে এই ম্যাথটা করতাম তাহলে আমার অ্যান্সার আসতে হচ্ছে 2.46 ইন্টু 10⁻15 হার্জ। সো এভাবে আমরা এই কোশ্চেনগুলা করব। তো আমি দেখি একটু কোশ্চেনগুলো রিড আউট করি। -13.6/2 -13.6/2 অ্যান্সার হবে। এটা কোনটা অ্যান্সার বলছে আমি সঠিক অ্যাকচুয়ালি বুঝতে পারি নাই, বাট ইমরান মিয়া বলছে 11.2, সেটা অ্যাকচুয়ালি 11.2 না, এই কোশ্চেনটা হচ্ছে তোমার 10.2 মানটা। আর নাফিজ ইকবাল বলছে যে ভাইয়া কোশ্চেনগুলো লিখে দেন। হ্যাঁ, আমি আসলে প্রশ্নটা লিখে দেওয়া উচিত, নইলে বারবার বলতে হয় আর তোমাদেরও বুঝতে সমস্যা হয়। তো লিখে দিব। অর্ণব বলছে শোষণ এবং বিকিরণের জন্য ই এর চিহ্ন প্লাস মাইনাস কেমন হবে, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। যেমন ধরো শক্তি নির্গমন হচ্ছে নাকি হচ্ছে শক্তি শোষিত হচ্ছে, সেটার উপর তোমার ডিপেন্ড করে। তুমি এখন ধরো যে বললা যে উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসছি আমি, হ্যাঁ, সেক্ষেত্রে আমার কতটুকু শক্তি নির্গত হয়েছে, সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে -10.2। আর যদি বলে যে উপর থেকে নিচে আসতে গেলে আমার উপর থেকে নিচে আসতেছি, তার মানে কি অ্যাকচুয়ালি হচ্ছে তোমার এখানে কিন্তু শক্তিটা সে ছেড়ে দিচ্ছে। সো এখানে কতটুকু নির্গমন হয়েছে সেটা হচ্ছে
ইলেকট্রন ভোল্ট। ওকে, ক্লিয়ার? আর যদি কখনো তোমার বলে যে এই নিচ থেকে উপরে উঠলাম তাহলে আমার কতটুকু শক্তি হচ্ছে শোষিত হয়েছে, তাহলে আমার অ্যান্সারটা হবে 10.2। অর্থাৎ জিনিসগুলো ম্যাচিং, কিন্তু সামহাও যদি আমাকে বলে যে এই নিচ থেকে এখানে যাইতে আমার কতটুকু শক্তি নির্গমন হবে, তুমি একটু খেয়াল করো তো, এই নিচ থেকে এখানে যেতে কি আসলে শক্তি নির্গমন হয়? নিচ থেকে এখানে গেলে কিন্তু শক্তি নির্গমন হয় না, যেটা হয় সেটা হচ্ছে শক্তি শোষিত হয়। সো আমাকে যদি সামহাও কোশ্চেন করে ফেলে যে এই নিচ থেকে উপরে যেতে কতটুকু শক্তি তোমার নির্গমন হয়েছে, সেক্ষেত্রে আমার অ্যান্সারটা হবে -10.2। অর্থাৎ যখন উদ্দীপকের কথাগুলো এখানকার সিনারিওর সাথে মিলবে না তখন আমাদের মাইনাস হবে, আর যখন তোমার কথাগুলো সিনারিওর সাথে মিলবে তখন হচ্ছে আমার জিনিসটা ঠিক হয়ে যাবে। সো সিনথিয়া আফরোজ মেবি তোমার অ্যান্সারটা পেয়ে গেছো, এতক্ষণ আমি যে জায়গাটা বুঝাইলাম তোমার অ্যান্সারটা তুমি পেয়ে গেছো। এখানে যেহেতু দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসছে, দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসছে, আর আমার কোশ্চেনে বলছে যে ফোটন নিঃসরণ করবে তার কম্পাঙ্ক কত। সো এখানে কিন্তু আমার শক্তির পরিমাণটা বেশি, এখানে হচ্ছে শক্তির পরিমাণ কম। তার মানে কি শক্তি সে এখান থেকে এখানে আসছে নির্গমন করছে, আর কোশ্চেনেও কিন্তু বলছে যে ফোটনটা নির্গমন হবে, অর্থাৎ এখানে যে সিনারিও সেটার সাথে আমার কোশ্চেনটা ম্যাচিং, দ্যাটস ওয়াই এখানে আমার মাইনাসটা আসে নাই। ওকে, জীবন নাহার বলছে 2.46 ইন্টু 10^15, হ্যাঁ ক্যালকুলেটর করলে অ্যাকচুয়ালি এই মানটাই আসবে। এই কোশ্চেনটার তোমার ইচ্ছা করলে তুমি আরো ফার্দার অ্যানালাইসিস করতে পারো, মানে যেমন ধরো এই নিউ থেকে তুমি ল্যামডাটাও বের করতে পারো। সেটা বের করার জন্য তোমার ঢাকা ভার্সিটির একটা কোশ্চেন দেখতে হবে, যে কোশ্চেনটা হচ্ছে ঢাকা ভার্সিটি, সবাই একটু লিখে নাও, এই কোশ্চেনটা হচ্ছে ঢাকা ভার্সিটি 2013-14 কোশ্চেন, এবং এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে 1.2 ইন্টু 10⁻⁷। তুমি যদি এটাকে ফার্দার আরও অ্যানালাইসিস করতে চাও তাহলে হচ্ছে তোমাকে আরেকটা কোশ্চেন দেখতে হবে, যেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2016-17 কোশ্চেন, এবং যেটার অ্যান্সার হচ্ছে 1.8 ইলেকট্রন ভোল্ট। এটা যেহেতু ঢাকা ইউনিভার্সিটি 2016-17, এটা মাস্ট বি ক্যালকুলেটর ছাড়া করা যাবে, বাট এটা ক্যালকুলেটর ছাড়া করা যাবে না। সো তুমি যদি এইটা নিয়ে ফার্দার আরো পড়ালেখা করতে চাও তাহলে তুমি এট ফার্স্ট এই দুটা কোশ্চেন দেখে ফেলবা খুব কুইকলি। আর এই চ্যাপ্টার থেকে কিছু থিওরিটিক্যাল প্রশ্ন আসে যেগুলো আমরা মোটামুটিভাবে জানি। তোমার যেমন হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো, আমি জাস্ট একটু টপিকগুলো তোমাকে বলি, এগুলো আমি আর বিস্তারিত পড়াবো না কারণ এগুলো তোমরা বাচ্চাকাল থেকে পড়ে আসতেছো। টপিকগুলো কেমন হতে পারে, সে নিউটনকে আবিষ্কার করছে, প্রোটনকে আবিষ্কার করছে, ইলেকট্রনকে আবিষ্কার করছে, নিউটন ইলেকট্রনের তুলনায় কত গুণ ভারী কিংবা প্রোটন ইলেকট্রনের তুলনায় কত গুণ ভারী, এই জিনিসগুলা। তারপর হচ্ছে তোমার পরমাণু যে বিভিন্ন মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, নিলস বোরের পরমাণু মডেল, এখান থেকে তোমার মাঝে মাঝে প্রশ্ন আসে। যে প্রশ্নটা অ্যাকচুয়ালি একদমই বেশি আসে মানে এদের মাঝখানে, সেটা হচ্ছে তোমার নিউটনটা কে আবিষ্কার করছে, অ্যান্সার হচ্ছে তোমার চ্যাডউইক নিউটন আবিষ্কার করছে। সো এই জিনিসগুলা মোটামুটিভাবে আমরা থিওরিটিক্যালি পড়ে নিব। ওকে, এখন হচ্ছে আমরা নিউক্লিয়ার বিক্রিয়া থেকে একটু পড়ালেখা করি। নিউক্লিয়ার বিক্রিয়া, দেখো তোমার নিউক্লিয়ার বিক্রিয়া মেইনলি দুই প্রকার। একটা হচ্ছে তোমার নিউক্লিয়ার ফিউশন, মানে হচ্ছে তোমার FUSION একটা ফিউশন, আর একটা হচ্ছে FISSION। এটার বাংলা নাম যেটা পরীক্ষার খাতায় থাকে সেটা হচ্ছে ফিশন, আর এটার যেটা বাংলা নাম যেটা পরীক্ষার খাতায় থাকে সেটা হচ্ছে ফিউশন। হ্যাঁ, তো নিউক্লিয়ার ফিউশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি ঘনীভূত করা, একটা জিনিসকে ঘনীভূত করা কিংবা একটা মানকে ঘনীভূত করে ফেলা। সো ঘনীভূত কাকে করা যায়, যারা ছোট ছোট থাকে তাদেরকে কিন্তু একসাথে বড় করে ঘনীভূত করা যায়। সো ফিউশন বিক্রিয়ার মানে হচ্ছে যে ছোট ছোট জিনিস থেকে যখন বড় বড় জিনিস হয় তখন সেটাকে বলা হয় আমার নিউক্লিয়ার ফিউশন। সো এখানে হাইড্রোজেনের দুইটা পরমাণু থেকে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে হিলিয়াম হয়েছে, সো এটা নিউক্লিয়ার ফিউশন। আবার দেখো যে 92-235 ইউরেনিয়াম থেকে যদি আমাদের 141 এবং 56, ধরো জাস্ট মান আর কি, এমন দুইটা পরমাণু পাওয়া যায়, সো সেক্ষেত্রে এটা হলো আমার নিউক্লিয়ার ফিশন, কারণ হচ্ছে এটা বিভাজিত হয়েছে। সো তোমরা বেসিকটা এখান থেকে বুঝে নিলা। এখন নিউক্লিয়ার যে বিক্রিয়া এবং রাসায়নিক যে বিক্রিয়া, এদের মাঝখানে পার্থক্য তোমাদের কেমিস্ট্রি বইয়ে এবং ফিজিক্স বইয়েও খুব সুন্দর মতো চার্ট আকারে দেওয়া আছে, বাট যে পার্থক্যটা অ্যাকচুয়ালি যে পার্থক্যটা অ্যাকচুয়ালি আমাদের একেবারেই লাগবে, সেই পার্থক্যটা আমি তোমাদেরকে একটু বলি। সেটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়ায় অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে ভর সংখ্যা, সেই ভর সংখ্যাটা সেম থাকে, আর রাসায়নিক বিক্রিয়ায় আমাদের ইলেকট্রন সংখ্যাটা সেম থাকে। সো নিউক্লিয়ার বিক্রিয়ায় যে ভর সংখ্যাটা সেম থাকে, এটার মানে এই জায়গাটা থেকে তোমার ঢাকা ভার্সিটি 2016-17 একটা প্রশ্ন আসছে। প্রশ্নটা আমি তোমাকে একটু নোট ডাউন করে দিচ্ছি। 235 92 ইউ প্লাস
10 নিউটন এক্স 56 BA প্লাস 92 36 KR 3 into 10 N। সো এই হচ্ছে আমার কথাগুলা। এখন আমাকে বলছে যে এই যে এক্স এর যে মানটা আছে এই এক্স এর মানটা বের করো। সো নিউক্লিয়ার বিক্রিয়া যে জিনিসটা সেম থাকে সেটা হচ্ছে ভর সংখ্যাটা সমান থাকবে সমীকরণের দুই পাশে। সো এই পাশে যে মোট ভর সংখ্যা আছে সেটা হচ্ছে 235 যোগ 1, আর এই পাশে যে ভর সংখ্যাটা আছে সেটা হচ্ছে এক্স প্লাস 92 প্লাস 1। না, এখানে 1 না, একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু আসলে 1 না, এটা কত হবে? সামওয়ান গেস, তোমরা অ্যান্সার বলো তো এখানে আসলে কত হওয়া উচিত, মানে এখানে কত হওয়া উচিত সেটা আমাকে কমেন্টে জানাও। রাসেলকে অ্যাকচুয়ালি ধন্যবাদ আমার জন্য, সে অ্যাকচুয়ালি প্রেজ ওয়ার্ড একটা বাণী লিখছে যে এ লট অফ রেসপেক্ট ফর ইউ। ওকে রাসেল, থ্যাংক ইউ। অর্ণব লিখছে ক্লিয়ার হয়ে গেল ভাইয়া, থ্যাঙ্কস। মুসাফির লিখছে 74 অধ্যায় ক্লাস কবে হবে? অ্যাকচুয়ালি 74 অধ্যায় বলতে কোন পেপার নাকি এটার লেকচার 4 কোন বিষয়টা জানতে চাচ্ছ আমাকে কমেন্ট করো, এখানে আমি বলে দিচ্ছি। ভাইয়া এই ক্লাসটি পরবর্তীতে কোথায় পাওয়া যাবে? হৃদয় মজুমদার লিখছে, প্লিজ বলবেন যদি কারো জানা থাকে তাহলে বলতে পারেন প্লিজ। তো অ্যাকচুয়ালি হৃদয় এই ক্লাসটা তুমি এই পেজেই পাবা, দেখবা যে ফিজিক্স, এই পেজে এসে তুমি ফিজিক্স লাইভ ক্লাসের টাইটেল থাকে হচ্ছে ফিজিক্স ক্লাস। সো সেটা দেখে তুমি ক্লাসগুলো আইডেন্টিফাই করতে পারো, ক্লাসগুলো সিরিয়ালি পেয়ে যাবা, যে সিরিয়ালের ক্লাসগুলো হচ্ছে সেই সিরিয়ালে পেয়ে যাবা। ইমরান মিয়া লিখছে সূর্য ফিউশন, গুড, সূর্য ফিউশন হবে। এস এম টুটুল খান লিখছে 92। এটা কিসের প্রেক্ষিতে লিখছে আমি জানি না ভাইয়া। গুচ্ছ পরীক্ষাতে ফিজিক্সে ম্যাথ বেস কোশ্চেন বেশি থাকবে নাকি থিওরি বেস কোশ্চেন বেশি আসবে? অবশ্যই শুধুমাত্র মেডিকেল ছাড়া যে কোনো ভার্সিটিতে তোমার হচ্ছে 80% প্লাস কোশ্চেন আসবে। 80% প্লাস কোশ্চেন আসবে হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল। হয়তো বা জাহাঙ্গীরনগর এটা 70 থেকে 75% নেমে আসতে পারে, বাট অন্য যে কোনো ভার্সিটিতে 80% কোশ্চেন হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল থাকবে। আর ঢাকা ভার্সিটির ক্ষেত্রে তোমার হচ্ছে 95% প্লাস কিংবা 90% প্লাস কোশ্চেন অ্যাকচুয়ালি তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল থাকে। সো দেখবা যে ঢাকা ভার্সিটিতে যদি তোমার হচ্ছে 15টা এমসিকিউ কোশ্চেন থাকে, সেখান থেকে তোমার হচ্ছে একটা হয়তো বা থিওরি আর বাকি 14টাই ম্যাথ। আবার যদি দেখো যে হচ্ছে 10টা তোমার রিটেন ম্যাথ থাকে, সেখান থেকে তুমি দেখবা যে হচ্ছে 10টাই রিটেন। সো ঢাকা ভার্সিটিতে অ্যাকচুয়ালি তোমার ওই থিওরিটিক্যাল তথ্যের তেমন কোনো দরকার নাই। তবে জাহাঙ্গীরনগরে একটু থিওরিটিক্যাল দরকার আছে, এবং মেডিকেলে তো থিওরি মানেই থিওরি, মানে হচ্ছে মেডিকেলে টোটালি থিওরি দরকার, সেখানে অ্যাকচুয়ালি ম্যাথ তোমার সহজ ম্যাথগুলো ছাড়া লাগবে না, ঠিক আছে? তো যারা ফিজিক্সে খুব ভয় পাও তারা অ্যাকচুয়ালি মেডিকেলের প্রিপারেশন নিতে পারো, আর যাদের কাছে ফিজিক্স ভালো লাগে তারা হচ্ছে সায়েন্স কিংবা ভার্সিটির প্রিপারেশন নিতে পারো। বাট আমার যেটা মনে হয় যে মেডিকেল প্রিপারেশনটা না অ্যাকচুয়ালি কিছুটা বোকামি, কারণ হচ্ছে যে যেখানে তুমি একটা পরীক্ষা দিচ্ছ, একটা পরীক্ষা তোমার কিন্তু খারাপ হয়ে যেতেই পারে, কারণ যারা অ্যাকচুয়ালি বাসায় পড়তেছো দেখা যাবে যে এত লার্জ একটা স্কেলে সবাই যেখানে আছে, একটা ভয়েরও ব্যাপার আছে, মানে ভয় কিন্তু অ্যাকচুয়ালি সবাই পায়। সো আমি যতই কনফিডেন্ট থাকি না কেন, আমার কিন্তু একটু ভয় লাগবেই। সেই ভয়ের কারণ আছে, কিংবা পরীক্ষায় আমি কোন প্রশ্নগুলা বাছাই করলাম যে কোন প্রশ্নগুলো আগে দিব, সে ধরো কঠিন প্রশ্নগুলো তুমি ভুলবশত বাছাই করে ফেললা যে তুমি এই প্রশ্নগুলো আগে দিবা, তাহলে কিন্তু তোমার একটা পরীক্ষা খারাপ হয়ে যেতেই পারে। সো শুধুমাত্র মেডিকেলের প্রিপারেশন রাখা হচ্ছে টোটালি বোকামি। সো আমি তোমাদেরকে এনকারেজ করবো যে তোমরা মাস্ট বি জাহাঙ্গীরনগর, ঢাকা ভার্সিটি, এই ভার্সিটিগুলোর প্রিপারেশন রাখবা, ওকে? তাহলে তোমরা অনেক বেশি আগায় থাকবা অন্যদের চেয়ে। আচ্ছা, তো আমি এখানে এক্স এর মানটা কত দেখি, কে কে বলতে পারছে এখানে? ভাইয়া এই ক্লাসের একটা রুটিন দেওয়া যায় নাকি? এই ক্লাসের একটা রুটিন আছে, সেটা হচ্ছে কর্তৃপক্ষের কাছে আছে। সেই রুটিনটা অ্যাকচুয়ালি আমরা জাস্ট স্টুডেন্টদেরকে বলতেছি না, তোমরা প্রতি সোমবারে থাকবা, তোমাদের টোটাল 12টা ক্লাস হবে ফিজিক্সে, সেখান থেকে আজকে 6 নাম্বার ক্লাস। সো তোমরা অলরেডি 5টা ক্লাস পাইছো, সেখানে কি কি অধ্যায় পড়ানো হয়েছে সেটা তোমরা খুব ভালো করেই জানো। আজকে 6 নাম্বার ক্লাসে কি পড়ানো হলো সেটাও তোমরা জানতেছো। সো পরবর্তী যেদিন ক্লাসগুলো হবে তোমরা সেই ক্লাসে ক্লাসে জেনে যাবা যে কোন অধ্যায়ের উপর কবে ক্লাস হচ্ছে। তো আমি এখন দেখি, আমি বলতে বলছিলাম যে এখানে যে হোয়াটটা আছে এই হোয়াটটাতে কত হবে। তো অনেকেই অ্যাকচুয়ালি বলতেছে অরণ্যের পাখি বলছে 3। তুমি কোন অরণ্যের পাখি সেটা জানাইলে খুব ভালো হইতো। আকলিমা আক্তার লিজা লিখছে 3। ইরফান গনি রানা লিখছে 0। না গনি 0 হবে না, এটা 3 হবে। আকাশ নীল লিখছে 3। হৃদয় লিখছে 3। নাইম মিয়া লিখছে 143। দুর্জয় পাউল লিখছে 3। ইমরান লিখছে 3। সঞ্জিদা, স্বপনস,
তো আমি একটা কমেন্ট নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে রবিউল হোসেন একটা কমেন্ট করছে যে ফিউশনের উদাহরণ বিমার বিস্ফোরণ হয় আর ফিশনের উদাহরণ হচ্ছে সূর্যের মাঝখানে হয়। সো তোমার এই কথাটা ভুল রবিউল হোসেন, কারণ হচ্ছে সূর্যের মাঝখানেও তোমার অনবরত হাইড্রোজেন থেকে হাইড্রোজেন মানে সরি হাইড্রোজেন আর হাইড্রোজেন মিলে হিলিয়াম হচ্ছে, অর্থাৎ এখানে তোমার সূর্যের মাঝখানেও কিন্তু নিউক্লিয়ার ফিউশনই হচ্ছে। আবার আমরা এই সেম প্রক্রিয়াটা কিন্তু হাইড্রোজেন বোমা বলো কিংবা পারমাণবিক বোমার বিস্ফোরণ বলো সেখানেও কিন্তু আমরা এটা ইউজ করি। তার মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি আমরা এই যে ফিউশন প্রসেসটা, এই প্রসেসটা অ্যাকচুয়ালি আমরা পারমাণবিক বোমা বলো কিংবা হচ্ছে সূর্যের মাঝখানে সব জায়গায় আমরা এই প্রক্রিয়াটাই পাচ্ছি। আচ্ছা, এরপর আরেকটা কমেন্ট ছিল ইম্পর্টেন্ট, যেটা আমার চোখে রয়ে গেছে। মিস দ্য ক্লাসগুলো কিভাবে পাবো, এটা লিখছে হচ্ছে আকাশ নীল। সো এই পেজে আছে, এই পেজে খুলবা। ইমরান মিয়া লিখছে ক্যামেরা ফুল নয়, আমি সঠিক বুঝতেছি না তোমার এই কথাটা। এখানে এখানে হচ্ছে আমি এই জায়গাটা দেখি, দেখো এই জায়গাটা দেখি, এখানে 1 0 আর এটা হচ্ছে 3। সো এখানে একটা নিউটনের ভর হচ্ছে 1, তাহলে 3টা নিউটনের ভর হবে হচ্ছে আমার 3, অর্থাৎ 235 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস 92 প্লাস 3। সো এখান থেকে আমি পাচ্ছি 236 হচ্ছে এক্স প্লাস 95। সো এখান থেকে আমি এক্স এর মানটা পাবো হচ্ছে 141। সো আমি এক্স এর মানটা পাবো 141। হ্যাঁ, সো আই হোপ তোমরা মোটামুটিভাবে বিষয়টা ধরতে পারছো। এরপর আমরা ইচ্ছা করলে এই পারমাণবিক যে নিঃসরণটা আছে এখান থেকে আরো কিছু প্রশ্ন দেখতে পারি। দেখো কিছু জিনিস অ্যাকচুয়ালি জানতে হবে, সেটা হচ্ছে কোনো একটা নিউক্লিয়াস থেকে যদি আলফা চলে যায়, অর্থাৎ আলফা কণা চলে যায়, তাহলে সেখানকার ভর সংখ্যা 4 হ্রাস পাবে এবং পারমাণবিক সংখ্যা 2 হ্রাস পাবে। এটার উপর ভিত্তি করে অনেক প্রশ্ন আসে। তোমার একটা কোশ্চেন ঢাকা ভার্সিটি 2015-16 এবং 12-13 তো এখান থেকে কোশ্চেন আসছে। ঢাকা ইউনিভার্সিটি 2015-16 একটা কোশ্চেন হচ্ছে কেমন, 212 পোলেনিয়াম জেড ইজ ইকুয়াল টু 84। 212 পোলেনিয়াম জেড ইজ ইকুয়াল টু 84, এখান থেকে তোমার যদি একটা আলফা কণা নিঃসরণ হয় তাহলে কি পাওয়া যাবে? আমার অ্যান্সারটা হচ্ছে 208 80 এবং এখানে যে পরমাণুটা হয় সেটা পাওয়া যাবে, অর্থাৎ যে পরমাণুটা পাওয়া যাবে সেটা হচ্ছে 208 পারমাণবিক ভর বিশিষ্ট এবং 80 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট। কারণ হচ্ছে যে এখান থেকে তোমার ভর সংখ্যা 4 হ্রাস পাবে এবং এখান থেকে তোমার পারমাণবিক সংখ্যা 2 হ্রাস পাবে। আচ্ছা, এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি 2012-13 যে কোশ্চেনটা আসছিল সেই কোশ্চেনটা আমি একটু প্র্যাকটিস করি। $214.83 বিআই থেকে আলফা নিঃসরণে কি পাওয়া যায়? 214.83 বিআই থেকে আলফা নিঃসরণে কি পাওয়া যায়, এর অ্যান্সারটা হবে হচ্ছে আমার 210.81 এবং এখানে যেটা হয় সেটাই ঠিক আছে। কারণ তুমি বুঝতেছো যে এখানে যদি 83 থেকে 81 হয়ে যাবে তাহলে কিন্তু এখানে আমার পারমাণবিক সংখ্যাটাও চেঞ্জ হয়ে যাবে। সো পরীক্ষা এটা নিয়ে অ্যাকচুয়ালি চিন্তা করার কোনো কারণ নাই, কারণ পরীক্ষার যে অপশনগুলো থাকবে সেটা হচ্ছে এ এমন, বি হয়তো বা থাকলো হচ্ছে 211 80, সি নাম্বার অপশনটা হয়তো বা থাকবে যে তোমার 209 82। সো এইভাবে থাকবে। সো তোমার এটা সঠিকটা শুধুমাত্র একটাই থাকবে, যেটা হচ্ছে তুমি ফাইন্ড আউট খুব সহজেই করতে পারবা। আর কারো কোনো কোয়ারিজ আছে? দেখি, দেখতেছি আর আরো কোনো কোয়ারিজ নাই এখানে। তো পরমাণু মডেলের বাকি কিছু জিনিস আমরা একটু পড়ে নিব। আমরা দেখো ইন্টারেস্টিং কিছু জিনিস পড়ি, মানে এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি মেইন জায়গাটা কোথায় জানো? সেটা হচ্ছে তোমার পরমাণুর যে তেজস্ক্রিয়তা, সেই তেজস্ক্রিয়তার যে সূচকীয় সূত্র আছে সেই জায়গাটা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের মেইন, সেখান থেকেই ঘুরে ফিরে বেশি 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 প্রশ্ন আসে। তো এই চ্যাপ্টারের 20% কোশ্চেন আমি বলছিলাম ফার্স্টে যে শর্টকাটটা পড়াইছি সেখান থেকে আসে, আর এই চ্যাপ্টারের 30% কোশ্চেন আসে তোমার কিছু সূত্র থেকে। যেমন একটা পদার্থের অর্ধায়ু টি হচ্ছে তোমার লন 2/λ, আবার এর যে তোমার হচ্ছে গড় আয়ু আছে সেটা হচ্ছে তোমার 1/λ। সো এখান থেকে একটা জিনিস তুমি খেয়াল করো যে টাও মানে হচ্ছে গড় আয়ু এবং টি মানে হচ্ছে অর্ধায়ু, এদের মাঝখানে যে সম্পর্কটা অ্যাকচুয়ালি বিরাজ করে সেটা হচ্ছে যে তোমার টিটা টাও এর লন 2 গুণ, অর্থাৎ
টি বাই টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে লন টু। সো একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু এবং গড় আয়ুর অনুপাত হচ্ছে লন 2 কিংবা 0.693। এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের জানাটা খুবই প্রয়োজন। পরীক্ষায় অনেক প্রশ্ন আসে যে একটি পদার্থের গড় আয়ু এবং অর্ধায়ুর অনুপাত হচ্ছে তোমার অর্ধায়ু এবং গড় আয়ুর অনুপাত হচ্ছে তোমার লন 2 কিংবা 0.693। সো দেখো তো একটা কোশ্চেন, খুব সহজ কোশ্চেন, সেই কোশ্চেনটা আমাকে সলভ করে দাও। দেখি কে কে পারো এই কোশ্চেনটা। একটি তেজস্ক্রিয় পদার্থের কোনটা হবে অ্যান্সার, এ নাকি বি নাকি সি নাকি ডি? কোনটা হবে অ্যান্সার? খুব কুইকলি আমাকে কমেন্ট করে জানাবা একটি তেজস্ক্রিয় পদার্থের গড় আয়ু ও অর্ধায়ুর অনুপাত কত। কুইক। দুজয় পাওয়ার লিখছে এ, রাশেদ লিখছে এ, সাদিয়া লিখছে বি, সান্ধিয়া লিখছে বি। তো আমি অ্যাকচুয়ালি দেখতেছি, তোমরা জানাতে থাকো আমাকে। ফারজানা ইয়াসমিন লুনা লিখছে বি। তো অ্যাকচুয়ালি অ্যান্সার কোনটা হবে? ইমরান মিয়া লিখছে বি, রফিকুল লিখছে বি, স্বপন, নাফিস লিখছে বি, জারা লিখছে এ, লুনা লিখছে বি, সিনথিয়া লিখছে বি, রবিউল লিখছে এ, রাশিদ লিখছে এ, নাফিস লিখছে এ এবং মরিয়ম লিখছে এ। সো আমি দেখতেছি দুই পক্ষই আছে, এ পক্ষও আছে বি পক্ষও আছে। সো দেখি আসলে কারা জিতে। অ্যান্সারটা হবে, যারা জিতলো সেটা হচ্ছে তোমার বি দল জয়ী হয়েছে, অর্থাৎ বি দল জয়যুক্ত হয়েছে। অ্যান্সার হবে এটা। এর কারণ দেখো, এখানে বলছে একটি তেজস্ক্রিয় পদার্থের গড় আয়ু ও অর্ধায়ুর অনুপাত কত। গড় আয়ু মানে হচ্ছে তোমার টাউ এবং অর্ধায়ু মানে হচ্ছে আমার টি। তাহলে টি বাই টাউ যদি হয় 0.693, তাহলে টাউ বাই টি হবে 1/0.693। সিম্পল। সো আমার অ্যান্সারটা হবে 1/0.693, অর্থাৎ বি দল জয়যুক্ত হয়েছে। এবং এই খুশিতে বি দল কিন্তু আমার জন্য একটা ভরপেট ট্রিটের ব্যবস্থা করেও দিতে পারে, যেহেতু আমি তাদেরকে জয়ী বানাই দিচ্ছি। তো সেটা হয়তো বা পরবর্তীতে কোনো একটা সময় নেওয়া যাবে। আপাতত আমরা পরবর্তী যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলোতে কনসেন্ট্রেট করব। হ্যাঁ, এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো দিয়ে তোমার অনেক প্রশ্ন আসে। সে ধরো এই ধরনের প্রশ্ন আসবে এখন ভর্তি পরীক্ষায়, যে একটি পদার্থের ক্ষয় ধ্রুবক 0.693, একটি পদার্থের ক্ষয় ধ্রুবক 0.693, সেক্ষেত্রে এর যে অর্ধায়ুটা আছে সেই অর্ধায়ুর মান কত? আমার অ্যান্সার হবে 0.693/0.693। সো আমি টি এর মান পেয়ে যাব। আচ্ছা, এখান থেকে আবার আরও এমন প্রশ্ন আসবে যে একটি পদার্থের অর্ধায়ু হচ্ছে 1 বছর, অর্ধায়ু হচ্ছে 1 বছর, সেক্ষেত্রে এই যে লেমডার মানটা অর্থাৎ ক্ষয় ধ্রুবকের মানটা কত? সো এখান থেকে দেখো যে এখানে যদি 1 হয়, এখানে থাকবে হচ্ছে আমার 0.693 এবং এখানে থাকে হচ্ছে ল্যামডা। সো এখান থেকে আমি পাই ল্যামডা ইজ ইকুয়াল টু 0.693। আর এখানে তো 1 যে আছে, 1 এর একক কি দেখো তো। আমি যদি একটু ক্লিয়ার করে লিখি তাহলে এটা হবে আমার 1 ইয়ার। সো এটা যদি আমি এখানে নিয়ে আসি তাহলে হচ্ছে 0.693 ইয়ার ইনভার্স 1। সো এই হচ্ছে আমার মোটামুটি বিষয়গুলা। সো আই হোপ তোমরা বিষয়গুলো এনজয় করতেছো। মিনহাইল আমার জন্য হচ্ছে ইমরান হোসেন কিছু খাবার পাঠাইছে, খাবারগুলোর মাঝখানে তরমুজ এবং ভুট্টা গাজর সহ অনেক কিছু আছে। সো আমি খাবারগুলো ইনস্ট্যান্টলি খেয়ে নিলাম, এরপর আমি একটু এনার্জেটিক, এরপর হচ্ছে আমি ক্লাসে আবার ফেরত আসলাম। দেখো এখান থেকে তোমার
এই যে কোশ্চেনটা, আমি কিছু কোশ্চেন তোমাকে সলভ করাই, জাস্ট রিয়াল যে কোশ্চেনগুলো আসছে আর কি। ঢাকা ইউনিভার্সিটি 2016-17 একটা কোশ্চেন আমি তোমাকে সলভ করাবো এখান থেকে। জাস্ট এই সূত্রগুলো দিয়ে আমি শুধুমাত্র একটা কোশ্চেনই সলভ করাবো, সেটা হচ্ছে এটা। ক্ষয় ধ্রুবক অর্থাৎ ল্যামডার মান 0.01 পার সেকেন্ড হলে, ক্ষয় ধ্রুবক 0.01 সেকেন্ড হলে অর্ধায়ু এবং গড় আয়ুর অনুপাত কত? অর্ধায়ু এবং গড় আয়ুর অনুপাতটা কত? সো কোশ্চেনটা একটু খেয়াল করো, ঢাকা ইউনিভার্সিটি 2016-17 কোশ্চেন কিন্তু। ক্ষয় ধ্রুবক যদি হয় 0.01 সেকেন্ড, ক্ষয় ধ্রুবক 0.01 সেকেন্ড হোক, আর হচ্ছে 1000 সেকেন্ড হোক, কিংবা 10 লাখ সেকেন্ড হোক, কিংবা ন্যানো সেকেন্ড হোক, হোয়াট এভার, এই অনুপাতে তো এর কোনো ভূমিকাই নাই, তাই না? এই অনুপাতটা একটা ফিক্স, যেটা হচ্ছে 0.693, যেটার মান হচ্ছে অ্যাকচুয়ালি আমার লন 2। সো এখানে জাস্ট এই ডাটাটা কেন দিছে, তোমাকে একটু বিভ্রান্ত করার জন্য এই ডাটাটা দিছে। এখান থেকে যাও আরেকটা কোশ্চেন আমি করাই, যেটা হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর 11-12, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2011-12 কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে তোমার একটি তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু 1 বছর, গড় আয়ু অর্থাৎ টাউয়ের মান দিছে আমাকে হচ্ছে 1 ইয়ার। আমাকে বলছে যে এর অর্ধায়ু কত, অর্থাৎ টি এর মানটা কত। আমরা জানি টি বাই টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে 0.693। সো এখান থেকে আমি পাই টি ইজ ইকুয়াল টু হচ্ছে 0.693 ইন্টু টাউ, যেখানে টাউ এর মানটা হচ্ছে আমার 1 বছর। তাহলে এখানে আমি কিন্তু টি এর মানটা পাবো 0.693 ইয়ার্স। সো এইভাবে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কোশ্চেনগুলোতে প্রোগ্রেস করতে হবে। আই হোপ তোমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতেছো। তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র থেকে আমরা আরো একটা কোশ্চেন করে ফেলবো। আর মিনওয়াইল দেখতেছি হচ্ছে সান্দিয়া এবং মুকাররম মুন্না হচ্ছে আমার জন্য কিছু খাবার পাঠাই দিছে। তো আমার যেহেতু এখন আপাতত পেটটা ভরা, সো আমি এই ম্যাথটা করার পর সেই খাবারগুলা নিব আর কি। আমরা হচ্ছে এখন একটা কনসেপ্ট পড়ি। দেখো, তেজস্ক্রিয়তা নিয়ে আমরা অনেকক্ষণ যাবত পড়াশোনা করতেছি। সো একটা সিম্পল কোশ্চেন, সেটা হচ্ছে তেজস্ক্রিয়তার একক কি? তেজস্ক্রিয়তার একক কি? আমি যদি বলি যে তেজস্ক্রিয়তার একক কুরি অর বেকেরেল, কোনটা? তেজস্ক্রিয়তার একক কুরি নাকি বেকেরেল? অ্যান্সার হবে বোথ। কুরিও তেজস্ক্রিয়তার একক, বেকেরেলও তেজস্ক্রিয়তার একক। সো দুইটাই হচ্ছে একক। বাট এখন আমি কোশ্চেনটা আরেকটু চেঞ্জ করব। তেজস্ক্রিয়তার এসআই একক কোনটি? তেজস্ক্রিয়তার এসআই একক কোনটি? আমার অ্যান্সার হবে নট কুরি, হবে এসআই বেকেরেল। সো তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে আমার বেকেরেল, এটুকু খুব ভালোভাবে মনে রাখবা। এরপর আমি হচ্ছে, যেহেতু তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র দিয়ে আমি তোমাদেরকে ফার্স্টেই দেখাইছি ক্লাসের ফার্স্টে, যে তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র দিয়ে ডাইরেক্টলি তোমার প্রশ্ন আসা সম্ভব না। সো এখান থেকে তোমার ইনিয়ে বিনিয়ে প্রশ্ন আসবে। সেই ইনিয়ে বিনিয়ে প্রশ্নগুলো কেমন হতে পারে, আমি জাস্ট একটা উদাহরণ তোমাকে দিব। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2016-17 কোশ্চেনটা হচ্ছে, একটি রেডনে 10⁸ সংখ্যক পরমাণু আছে। রেডন কি তোমরা আই হোপ চিনো। একটি রেডন মানে হচ্ছে এখানে তোমার রেডন মানে হচ্ছে তোমার হচ্ছে একটা তেজস্ক্রিয় পদার্থ। সো একটি রেডনে 10⁸ সংখ্যক রেডন পরমাণু আছে। রেডনের অর্ধায়ু 4 দিন হলে তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র কেমন হবে? সো এখানে অ্যাকচুয়ালি আমি জাস্ট অ্যান্সারটা বলি অপশনগুলো বলার চেয়ে। একটি রেডনে 10⁸ সংখ্যক রেডন পরমাণু আছে। রেডনের অর্ধায়ু 4 দিন হলে, একটু মিসিং গেছে, দেখো 4 দিন পর আই হোপ তোমাদের লেখাগুলো বোঝা যাচ্ছে। একটি রেডনে 10⁸ সংখ্যক পরমাণু আছে। সো রেডনের অর্ধায়ু 4 দিন হলে তেজস্ক্রিয়তার 4 দিন পর তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্রটি কেমন হবে? তো সেটা হচ্ছে আমি একটু দেখতেছি। আমার মোট অতিবাহিত সময় হচ্ছে 4 দিন। আমি একটু তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র লিখে ফেলি, n = n0 e⁻ λT। তোমরা জানো এটাতে আমি এখন ম্যাথটা করবো না, জাস্ট ইনিয়ে বিনিয়ে কি ধরনের ম্যাথ হতে পারে সেটা আমি দেখাচ্ছি। 10⁸ এটা হচ্ছে পরমাণু সংখ্যা। সো আমার পরমাণু সংখ্যা হচ্ছে 10⁸। রেডনের অর্ধায়ু কয় দিন? রেডনের অর্ধায়ু হচ্ছে আমার
4 দিন, ঠিক আছে। তো রেডনের অর্ধেক হচ্ছে 4 দিন। এই ডাটা অ্যাকচুয়ালি আমার প্রসেস করতে হবে না, জাস্ট এখানে পরেরটুকু প্রসেস করলে হবে, যেটা যেভাবে অপশন ছিল। 4 দিন পর, অর্থাৎ আমার অতিবাহিত সময় হচ্ছে 4 দিন, e⁻⁻⁴। 4 দিন পর তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্রটা কেমন হবে এখন একটু খেয়াল করে দেখো। এর অর্ধাই হচ্ছে 4 দিন, এখানে সময়ও গেছে 4 দিন, তার মানে 4 দিন পরে কিন্তু তার এখান থেকে অর্ধেক ক্ষয় হয়ে যাবে। তার যদি অর্ধেক ক্ষয় হয়ে যায় তাহলে তার অর্ধেক থাকবে। সো এখানে থাকবে হচ্ছে 10⁸ 10⁻8 কাটা যাবে। এখানে আমার যে সূত্রটা থাকে সেটা হচ্ছে হাফ e⁻⁻⁴ ল্যামডা। সো পরীক্ষায় এই ধরনেরই বিভিন্ন অপশন ছিল, হয়তো বা অন্য একটা অপশন ছিল 2 e⁻⁻⁴ ল্যামডা, হয়তো বা আরেকটা অপশন ছিল হাফ e⁻⁻⁴t, এমন আরও বিভিন্ন অপশন ছিল। সো অ্যাকচুয়ালি আমার অ্যান্সার হবে কোনটা, হাফ e⁻⁻⁴ ল্যামডা। সো আই হোপ তোমরা এই টপিকটা বুঝছো। এই যে ম্যাথ করালাম জাহাঙ্গীরনগর 16-17 যে ম্যাথটা করালাম, এই ম্যাথটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা, থাকলে আমাকে বলো। আমি যদিও তোমাদেরকে বলতে বলি নাই যে কুরি নাকি বেকারেল, বাট তারপরেও তোমরা আমাকে অনেকেই সঠিক অ্যান্সার দিছো যে অ্যাকচুয়ালি তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। সো আমি অ্যাকচুয়ালি তোমাদের কাছে কৃতজ্ঞ যে তোমরা অ্যাকচুয়ালি খুবই রেসপন্সিবলি ক্লাসগুলো করতেছো। তো এরপর এই ম্যাথটা আই হোপ তোমাদের হইছে। ভাইয়া আরেকবার বলেন, জীবননার বলছে আরেকবার বলেন, আরেকবার বুঝান ভাইয়া। সো আমি আরেকবার বুঝাচ্ছি, যেহেতু হচ্ছে তোমরা অনেকে বলতেছো এটা আরেকবার বুঝাইতে, সো আমি আরেকবার বোঝাবো, সমস্যা নাই। জাস্ট বোঝাবো, এখনই বোঝাবো, একটু বসো। তো আমি দেখো আবার বোঝাচ্ছি। 10⁸ সংখ্যক রেডন পরমাণু আছে, রেডনের অর্ধায়ু 4 দিন হলে 4 দিন পর তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র কেমন হবে। তার অর্ধায়ু হচ্ছে 4 দিন। সো অ্যাকচুয়ালি যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা কেমন, যে যদি অর্ধায়ু হয় 4 দিন তাহলে 4 দিনে কিন্তু তার অর্ধেকটা ক্ষয় হয়ে যাবে। সো ফার্স্টে যদি তার পরমাণু সংখ্যা 10⁸, 4 দিন পর তার কিন্তু এই অর্ধেকটা ক্ষয় হয়ে গেছে, তাহলে এখানে আসছে হচ্ছে আমার 10⁸ অর্ধেক, তাই না। সো এক অর্ধেক শেষে কিন্তু তার অর্ধেক অবশিষ্ট থাকে। এটা কিন্তু তুমি ওই সূত্র দিয়েও বের করতে পারো যে 1 × t সময় সমান হচ্ছে 1/2 অবশিষ্ট অংশ। সো একটা অর্ধায়ু শেষে তার অর্ধেক অবশিষ্ট থাকবে, দুইটা অর্ধায়ু শেষে তার কিন্তু 1/2² মানে হচ্ছে 1/4 অবশিষ্ট থাকবে। সো এটা কিন্তু সিস্টেম, তাই না। সো এই সিস্টেম অনুযায়ী তোমার একটা অর্ধায়ু শেষ, তার মানে হচ্ছে তার এক অর্ধায়ু মানে হচ্ছে অর্ধেক পদার্থ শেষ, তার আছে হচ্ছে শুধুমাত্র অর্ধেক। তারা আমাকে ইনিশিয়ালি বলে দিছিল যে এখানে 10⁸ সংখ্যক পরমাণু আছে, তাহলে 4 দিন পর কিংবা এক অর্ধায়ু পর, কারণ এখানে বলছে যে অর্ধায়ু 4 দিন। সো 4 দিন অর্ধায়ু হলে 4 দিন পর মানে হচ্ছে এক অর্ধায়ু পর তার কতটুকু থাকবে, তার অর্ধেক থাকবে, যেহেতু এখানে অর্ধায়ু আর অতিবাহিত সময় সমান। তো এখানে হচ্ছে আমার 10⁸/2 আর এখানে হচ্ছে 10⁸, তাহলে এটা কাটা যাবে। আমার থাকে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি হাফ e⁻⁻⁴ ল্যামডা। তারপর হচ্ছে এখান থেকে কি ধরনের সম্ভব অপশন থাকতে পারে সেটা আমি বলছি। আই হোপ তোমরা এই জায়গাটা সবাই বুঝছো। হ্যাঁ, অর্ধেক অর্ধেক হচ্ছে তোমার। হ্যাঁ, এবার আই হোপ তোমরা বুঝতে পারছো যে এটা কিভাবে অর্ধেক হলো। এই বিষয়ে কি আরো কারো কোনো কনফিউশন আছে যে এখানে অ্যাকচুয়ালি কেন আমি 10⁸ লিখলাম, কারণ আমার এই যে এনটা আছে এই এনটা কিন্তু আমার হচ্ছে অবশিষ্ট অংশ হচ্ছে তোমার এই 10⁸, মানে এই এনটা। সো এক অর্ধায়ু শেষ, তার মানে কি তোমার 10⁸ এর অর্ধেক অবশিষ্ট থাকবে। সো আই হোপ এবার সবাই এই জিনিসটা বুঝছো নাকি। কারো কোনো প্রবলেম থাকলে তোমরা এখান থেকে আমাকে একটু কথা বলতে পারো। এটা দিয়ে আমি আরেকটা ম্যাথ করব, যেটা হচ্ছে তোমার চিটাগাং ইউনিভার্সিটি 2016-17 কোশ্চেন। তো চিটাগাং ইউনিভার্সিটি 2016-17 কোশ্চেনটা আমি জাস্ট যাচ্ছি, একটা সেকেন্ড, ওয়েট এ সেকেন্ড জাস্ট। তো চিটাগাং ইউনিভার্সিটি 2016-17 প্রশ্নটা হচ্ছে, এখানে আমি দেখাই
তেজস্ক্রিয় পরমাণুর আদি সংখ্যা এক্স। কোশ্চেনটা লেখো সবাই। তেজস্ক্রিয় পরমাণুর আদি সংখ্যা এক্স হলে এ সময় পর অবশিষ্ট পরমাণুর সংখ্যা কত? তেজস্ক্রিয় পরমাণুর আদি সংখ্যা এক্স হলে এ সময় পর অবশিষ্ট পরমাণুর সংখ্যা কত? সো এখান থেকে দেখো, অবশিষ্ট হচ্ছে এন সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো আমার আদি সংখ্যা হচ্ছে এক্স, তার মানে হচ্ছে এখানে আমার এক্স, আর এখান থেকে হচ্ছে ই, এখানে হচ্ছে মাইনাস লেমডা, আর এখানে আমার অতিবাহিত সময় হচ্ছে এ সময়, তাহলে এখানে আসে হচ্ছে এ। সো আমার অ্যান্সারটা হবে এক্স ই টু দি পাওয়ার মাইনাস এ ল্যামডা। কাছাকাছি আরও বিভিন্ন অপশন পরীক্ষাতে ছিল, বাট ওই যে কথাটা যে যেহেতু ক্যালকুলেটর নাই, তাহলে কিন্তু আমার অ্যাকচুয়ালি এখান থেকে ডাইরেক্টলি ম্যাথ আসবে না, জাস্ট যে এরকম ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কোশ্চেন আসতে পারে। সো এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমরা অর্ধয় গড় আর ক্ষয় ধ্রুবকের সংজ্ঞাটা পড়ে নিবা। তো আজকের ক্লাসটা শেষ। মিনহইল, আমার জন্য দেখছি অনেকেই খাবার টাবার পাঠাইছে, আমার ক্ষুধা লাগছে, আমি সেই খাবারগুলো খেয়ে নেই। তোমরাও বাসায় খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বই নিয়ে পড়তে বসো। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাঙ্কস ইমরান, সান্দিয়া এবং হচ্ছে মুকাররম ফর ট্রিট। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। নেক্সট সোমবার আবার দেখা হবে।